আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমাদের আহ, শ্বসন এবং শ্বাসক্রিয়া অধ্যায়ের তৃতীয় ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা এই পুরো শ্বসন তন্ত্রের মধ্যে যত ধরনের রোগ আছে এবং ওই রোগগুলোর থেকে আমরা কিভাবে প্রতিকার এবং প্রতিরোধ করব, এগুলোর লক্ষণ কি কি, এগুলো নিয়ে আমরা আলোচনা করবো। অর্থাৎ রোগ সম্পর্কিত যা যা আছে শ্বসন তন্ত্রের সাথে সংশ্লিষ্ট রোগ, এগুলো নিয়ে আমাদের আজকের এই পড়াশোনা। তো কথা না বাড়িয়ে চলো দেখে নিই আজকে আমরা কি কি পড়তে চলেছি। তো সর্বপ্রথম ভাইয়া, আমি আগেই কিন্তু তোমাদের একটা কথা পড়াইছিলাম যে ভাইয়া, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট আর এটা হচ্ছে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট। এই আপার রেসপিরেটরি ট্র্যাক্টকে বলা হয় ঊর্ধ্ব শ্বাসনালী, আর লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টকে বলা হচ্ছে নিম্ন শ্বাসনালী। আপার রেসপিরেটরি ট্র্যাক্ট কতটুকু পর্যন্ত? ট্রাকিয়ার উপর পর্যন্ত, তাই না? ট্রাকিয়া এর উপর পর্যন্ত, ঠিক আছে। আর এটা কি? ট্রাকিয়া থেকে একদম অ্যালভিওলাস পর্যন্ত, তাই না? তো অ্যালভিওলাস পর্যন্ত একদম সম্পূর্ণ সেটাকে আমরা নিম্ন শ্বাসনালী বলি। এখন ঊর্ধ্ব শ্বাসনালীর কি কি রোগ আছে এটা একটু আমরা দেখে নিই। ঊর্ধ্ব শ্বাসনালী কি? ট্রাকের উপর পর্যন্ত, এই নাক থেকে শুরু করে একদম যাবে হচ্ছে ট্রাকের উপর পর্যন্ত। নাক, কান, এইগুলোর আশেপাশে কি আছে? সাইনাস আছে, তাই না? এই জন্য নাক, কান, সাইনাস, গলা এগুলো আক্রান্ত হবে, ঠিক আছে। এবং গলাও কিন্তু আক্রান্ত হবে। কেন? ট্রাকিয়াটা কতটুকু পর্যন্ত? ট্রাকিয়া গলা পর্যন্ত না, তার মানে কি গলাও কিন্তু এখানে আক্রান্ত হবে। তাহলে এই শ্বাসনালীর কারণে কি কি আমাদের রোগ হতে পারে? এই যে সাধারণ ঠান্ডা লাগা, ঠিক আছে। টনসিলাইটিস, আমরা যেটা বলি না টনসিল হইছে, টনসিল কিন্তু হয় না। টনসিল আমাদের শরীরের মধ্যে এমনিতেই আছে, প্যালাটাইন টনসিল, ঠিক আছে। এই প্যালাটাইন টনসিলটাই যখন কি হয়, ইনফ্লামেশন বা প্রদাহ হয়, তখন সেটাকে আমরা বলি টনসিলাইটিস। লাস্টে যদি আইটিস যুক্ত হয় তখন সেটাকে আমরা কি বলি? প্রদাহ, ঠিক আছে। এই যে টনসিলের সংক্রমণ। তারপর হচ্ছে সাইনোসাইটিস, যদি সাইনাসের মধ্যে কি হয়? প্রদাহ হয়, তখন সেটাকে আমরা বলি হচ্ছে সাইনোসাইটিস, সাইনাস প্লাস আইটিস। ল্যারিঞ্জাইটিস, যখন ল্যারিংস এর মধ্যে কি হয়? প্রদাহ হয়। ল্যারিংস মানে হচ্ছে ষড়যন্ত্র, ঠিক আছে। তারপর হচ্ছে ওটাইটিস মিডিয়া। ওটাইটিস দিয়ে কি বোঝানো হচ্ছে? কর্ণ বোঝানো হচ্ছে বা কান বোঝানো হচ্ছে। আর মিডিয়া দ্বারা হচ্ছে মধ্য, তার মানে কি এটা মধ্য কর্ণের মধ্যে যদি সংক্রমণ হয় বা প্রদাহ হয় তখন সেটাকে আমরা বলবো হচ্ছে ওটাইটিস মিডিয়া। এই সবগুলো হচ্ছে ঊর্ধ্ব শ্বাসনালীর সংক্রমণ, ঠিক আছে। এছাড়া আমাদের নাক, কান এবং এই গলা পর্যন্ত, নাক, কান, গলা, ঠিক আছে, এতটুকুর মধ্যে যা যা হইতে পারে, নাকে ব্যথা, কানে ব্যথা, নাক দিয়ে পানি পড়া, গলা ব্যথা, হাঁচি কাশি, এইগুলো যা আছে সবই মোটামুটি কি হবে? এই ঊর্ধ্ব শ্বাসনালীর সাথে যুক্ত থাকবে। ওকে, এখন আমরা চলে যাই যদি নিম্ন শ্বাসনালীর মধ্যে, তাহলে দেখো কি হয়। এই যে নিম্ন শ্বাসনালীর মধ্যে কি কি সংক্রমণ হয়, তাহলে এটার মধ্যে কি আছে? এই যে শ্বাসনালী এবং ফুসফুস আক্রান্ত হবে ট্রাকিয়া থেকে শুরু করে, ঠিক আছে। যেমন হচ্ছে ফ্লু। ফ্লুটা কি হয় ভাইয়া? এটা হচ্ছে ট্রাকিয়াতে যদি সংক্রমণটা হয় তখন সেটা ফ্লু হয়। ব্রঙ্কাসে যদি প্রদাহ হয় তখন সেটাকে ব্রঙ্কাইটিস বলা হয়, ঠিক আছে। এটা হচ্ছে শ্বাসনালী সংক্রমণ, আসলে এটা হচ্ছে ব্রঙ্কাসের প্রদাহ, ঠিক আছে। নিউমোনিয়া, এটা সরাসরি ফুসফুসের যে প্যারেনকাইমা কোষগুলো আছে না, এই প্যারেনকাইমা কোষগুলোর মধ্যে যদি কি হয়? প্রদাহ হয় কিংবা সংক্রমণ হয়, সেটাকে বলা হয় নিউমোনিয়া। আর নিউমোনিয়া কিসের কারণে হয়? ব্যাকটেরিয়ার কারণে হয়, এটা মনে রাখো, ঠিক আছে। এটা কিসের জন্য হয়? মেইনলি ব্যাকটেরিয়ার কারণে হয়। ভাইরাসের কারণে হয় কিন্তু কম, মেইনলি হয় হচ্ছে ব্যাকটেরিয়ার কারণে। যক্ষা কিসের কারণে হয়? মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস নামক ব্যাকটেরিয়ার কারণে। এই জন্য এটা হচ্ছে ব্যাকটেরিয়ার কথা লিখে দিতে সুন্দর করে। ওকে, এইগুলোর কারণে কি হয়? নিম্ন শ্বাসনালীর সংক্রমণ হয়, ঠিক আছে। তার মানে কি? এক হচ্ছে ট্রাকিয়াতে সংক্রমণ হতে পারে, ব্রঙ্কাসের সংক্রমণ হতে পারে, ফুসফুসের সংক্রমণ হতে পারে। ফুসফুসে কোন দুইটা? নিউমোনিয়া আর হচ্ছে টিউবারকুলোসিস, ঠিক আছে। এইগুলো হচ্ছে সংক্রমণ জনিত, মানে মোটামুটি যে ইয়াগুলা আছে, রোগগুলো আছে এগুলো, ঠিক আছে। এখন এইগুলোর মধ্যে থেকে আমরা যেগুলো পড়বো সেগুলো কি কি আছে? আরো অনেক কিন্তু রোগ আছে, অ্যাজমা আছে, ব্রঙ্কাইটিস আছে, ইমফাইসেমা আছে, এগুলো আমরা সামনে পড়বো। ওকে, তারপর আমরা যদি প্রথম একটু দেখি সাইনোসাইটিস, তাই না? এই সাইনোসাইটিস মানে কি? আমি আগে বলছি যে সাইনাসের মধ্যে যদি কি হয়? প্রদাহ হয়। এখন সাইনাস কি? সাইনাস কোথায় থাকে? সাইনাস মানে হচ্ছে বায়ুপূর্ণ গহ্বর, এই জন্য এটাকে প্যারানেসাল সাইনাস বলা হয়। শুধু সাইনাস বা প্যারানেজাল, নেজাল কেন বলা হচ্ছে? নাকের কাছাকাছি সবগুলো থাকে, এই জন্য এটাকে বলা হচ্ছে প্যারানেজাল, ঠিক আছে। এখন সাইনাস এগুলো কোথায় থাকে? এই যে বায়ুপূর্ণ, এই কথাটা মনে রাখবে, এগুলো সবগুলোর মধ্যে কি থাকে? অনেক পরিমাণ বায়ু থাকতে পারে। চার জোড়া আছে, ঠিক আছে, দুইটা দুইটা করে, দুই পাশেই দুইটা দুইটা করে থাকে, ডান পাশে বাম পাশে মিলাই মিলাই প্রত্যেক পাশে দুইটা করে, টোটাল চার জোড়া থাকবে, ঠিক আছে।
এক জোড়া সাইনাসের নাম হচ্ছে ম্যাক্সিলারি, প্রথম যেটা থাকে সেটা হচ্ছে ম্যাক্সিলারি। এখন ম্যাক্সিলা বোনের ভিতরে বা ম্যাক্সিলারি যে অস্থিটা ওইটার ভিতরে থাকে, তাহলে ম্যাক্সিলার কোথায় থাকে? এই জায়গায়। এই জন্য এটা থাকে হচ্ছে এই জায়গায়, ঠিক আছে, এই যে এই জায়গায়। এই জন্য এটাকে বলা হচ্ছে ম্যাক্সিলারি সাইনাস। কোথায় আছে দেখো তো, একদম গালের মধ্যে না, কিন্তু গালের কাছাকাছি। এটা দেখো কি, নাক আছে উপরে, তারপর চোখ আছে, নিচে কি আছে আবার, মুখ আছে। তাই এই জন্য এইটার জন্য কি হইতে পারে দেখো, সরাসরি গালে থাকার কারণে এটা কি হয় দেখো তো, এটা গালে এটা প্রদাহ হইতে পারবে। তারপর কি হইতে পারবে, দাঁতে হইতে পারবে। কেন? যে ম্যাক্সিলাটা সরাসরি কি দাঁতের সাথে সংযুক্ত, এই জন্য দাঁতেও হবে, এবং এটা মাথা ব্যথাও হইতে পারে। কেন? কারণ ম্যাক্সিলা যেই অস্থিটা, এটার মধ্যে কি থাকে, অলফ্যাক্টরি কোষ থাকে, এটার পিছনে অলফ্যাক্টরি স্নায়ু থাকে। ওই অলফ্যাক্টরি স্নায়ুর কারণে কিন্তু এই মাথার ব্যথাটা হয়, কারণ এটা মস্তিষ্কে নিয়ে যায়, এই জন্য মাথার ব্যথা হয়। ঠিক আছে, এটা মনে রাখবা, ম্যাক্সিলারি সাইনাস। ওকে, তারপর হচ্ছে ফ্রন্টাল সাইনাস। ফ্রন্টাল বোন কোনটা বলতো? এই যে আমাদের কপাল যেটা গঠন করছে, তাই না? তাই এটা কোথায় হবে? এই যে আমাদের এই কপালের উপর, মানে ব্রু এর ঠিক উপরে। ওকে, এই যে এটা হচ্ছে কোথায় থাকবে তাহলে? ব্রু এর উপর, মানে চোখের ঠিক উপরে। তাহলে এটার জন্য কি হবে? চোখে ব্যথা হবে বা চোখের উপর ব্যথা হবে, আর হচ্ছে কি মাথা ব্যথা হবে। কারণ কি, এটা সরাসরি মাথার মধ্যে, এই জন্য এই যে মাথার সামনের অংশটা তো, এই কারণে সরাসরি এটা কি করবে? মাথা ব্যথা সৃষ্টি করতে পারবে। ঠিক আছে, এখন আর দুইটা, মানে দুই ধরনের সাইনাস আছে, দুই ধরনের, চার জোড়া টোটাল। ঠিক আছে, এক জোড়ার নাম হচ্ছে অ্যাথনয়েড, এক জোড়ার নাম হচ্ছে স্ফেনয়েড। অ্যাথনয়েডটা কোথায় থাকে? এই যে এই জায়গাতে থাকে, একদম মানে চোখের নিচে, নাকের পাশে। ঠিক আছে, এই জন্য অ্যাথনয়েড সাইনাসটার কারণে তুমি দেখবা কি, এটা কারণে কি হয়, দু চোখের মাঝখানে এটা অবস্থান করতেছে। এই জন্য কি হবে, চোখে আর হচ্ছে মাথায় ব্যথা হবে। সরাসরি নাকে এখন পর্যন্ত কোনো কিছু হচ্ছে না, তাই না? আচ্ছা, তারপর এই যে সর্বশেষ যেটা, সেটা হচ্ছে স্ফেনয়েড। স্ফেনয়েডটা কোথায় অবস্থান করে? এইটা একটু বোঝানো কঠিন। স্ফেনয়েডটা হচ্ছে, তোমাদের স্ফেনয়েড অস্থি দেখাইছি না? স্ফেনয়েড অস্থিটা কোথায় থাকে? এটা দিকে আরেকটু পিছনের দিকে, যে মানে ভিতর দিয়ে, একদম চোখের ভিতরে, আমার আঙ্গুল দিয়ে দেখাইতে হবে, এরকম একটা অবস্থা। স্ফেনয়েড অস্থিটা এতটুকু ভিতরে থাকে। এই জন্য এটার কোথায় হবে? এটার কারণে চোখের পিছনে ব্যথা হবে। কারণ কি, এটা সব থেকে পিছনের দিকে থাকে। কোনটা সব থেকে পিছনে থাকে? এই প্রত্যেকটা সাইনাসের মধ্যে স্ফেনয়েডটা হচ্ছে সব থেকে পিছনের দিকে থাকে, একদম এই বরাবর। অন্য সবগুলো একটা এখানে, এই একটা এখানে, তারপর হচ্ছে একটা এখানে, হ্যাঁ, কিন্তু এইটা থাকে একদম এই বরাবর, মানে পিছনে, একদম ভিতরের দিকে। ঠিক আছে, চোখের ভিতরে। তো চোখের ভিতরে না, মানে চোখের পিছনে। ঠিক আছে, এই জন্য এটা হচ্ছে সব থেকে পিছনে অবস্থান করে, এবং এইটার সাথে সরাসরি মস্তিষ্কটা একদম সরাসরি সংযুক্ত। এই জন্য এটাতে মাথা ব্যথাটা একটু বেশি হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য মাথার চূড়ায় ব্যথা হবে এবং চোখের পিছনে ব্যথা হবে। তাহলে এই সবগুলোর জন্য দেখা যাচ্ছে কি, মাথায় ব্যথা হচ্ছে। তো মাথায় ব্যথা দিয়ে কিন্তু এগুলোকে কি করা যাচ্ছে না, আলাদা করা যাচ্ছে না। তাহলে আলাদা করা যাচ্ছে কি দিয়ে? কি দিয়ে বলো? এই যে বাকিগুলা দিয়ে, এই যে চোখ দিয়ে হচ্ছে ফ্রন্টাল, দাঁত দিয়া, গাল দিয়া হচ্ছে ম্যাক্সিলারি। ঠিক আছে, এথময়েডও চোখ, তারপর ফেনয়েডও চোখ। কিন্তু ম্যাক্সিলারির কারণে কিন্তু চোখের মধ্যে কোনো ব্যথা হচ্ছে না। তো এইটাই আসতে পারে অপশনে, যে নিচের কোনটি সত্য নয়। এই সাইনাসের জন্য চোখে ব্যথা হয়, ওই সাইনাসের জন্য চোখে ব্যথা হয়, শুধুমাত্র ম্যাক্সিলারির জন্য সাইনাস, ম্যাক্সিলারি সাইনাসের জন্য চোখে ব্যথা হবে না, বাকি সবগুলোর জন্য কি হবে, চোখে ব্যথা হবে। ঠিক আছে, আর সাইনাস গুলো কি হয় দেখো, বায়ুপূর্ণ এবং মিউকাস দ্বারা আবৃত। ঠিক আছে, এবং ক্ষুদ্র নালীর মাধ্যমে এরা কি হয়, নাসাগোপর তথা তথা শ্বাসনালীর সাথে কি হয়, এরা যুক্ত থাকে। ঠিক আছে, শ্বাসনালীর সাথে যুক্ত থাকে বলে কি এরা বায়ু দ্বারা পূর্ণ থাকতে পারে। ওকে, আচ্ছা, এখন দেখো, এই যে সাইনোসাইটিসটা, এটা বিভিন্ন কারণে হইতে পারে। ভাইরাসের কারণে হইতে পারে, ব্যাকটেরিয়ার কারণে হইতে পারে, ছত্রাকের কারণেও হইতে পারে। ঠিক আছে, যদি এখানে কোনো প্রদাহের সৃষ্টি হয়, এই যে মিউকাস যে পর্দাটা আছে সাইনাসের, তখন সেটাকে আমরা কি বলবো, সাইনোসাইটিস বলবো। তো মনে রাখবা কিন্তু, এটা ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, তিন ধরনের ইয়াতেই হইতে পারে। আর আমাদের শরীরে যত ধরনের রোগ হয়, সব ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাকের কারণেই হয়, এই তিন ধরনের। ঠিক আছে, শৈবাল দিয়ে কিন্তু তেমন কোনো রোগ আমরা এখন পর্যন্ত পড়ি নাই। ঠিক আছে, শৈবাল দিয়ে তেমন কোনো রোগ টোগ হয় না আমাদের, ম্যাক্সিমাম হয় ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক দিয়ে। এবং সব থেকে বড় বড় যে রোগ, সব ভাইরাস দিয়ে হয়। আর আমরা সব থেকে বেশি যে ওষুধগুলো খাই, সেগুলো হচ্ছে কি, অ্যান্টিবায়োটিক, মানে ব্যাকটেরিয়ার পরিবর্তে বা ব্যাকটেরিয়ার এগেনস্টে আমরা যেই ওষুধগুলো নেই, সেগুলোকে বলা হচ্ছে অ্যান্টিবায়োটিক। আমরা অ্যান্টিবায়োটিক বেশি খাই, কিন্তু অ্যান্টিভাইরাল যে ওষুধগুলো, সেগুলো বেশি খাই না। আচ্ছা, এটা তো আমরা দেখলাম। এখন দেখো, এই যে আমরা সাইনোসাইটিস বলতেছি, এটা স্থায়িত্বের উপর ভিত্তি করে আমরা এটা দুই ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে অ্যাকিউট, একটা হচ্ছে ক্রনিক। অ্যাকিউট মানে হচ্ছে স্বল্পস্থায়ী, ক্রনিক মানে হচ্ছে দীর্ঘস্থায়ী, মানে অনেক দিন ধরে আছে। ঠিক আছে,
এই ক্রনিকটার স্থায়িত্ব দেখো 2 মাসের বেশি, আর অ্যাকিউট যেটা এটা কি সর্বোচ্চ 2 মাস পর্যন্ত হইতে পারে, 4 সপ্তাহ থেকে 8 সপ্তাহ, মানে 1 মাস থেকে 2 মাস, আর এটা 2 মাসের বেশি হইতে পারে ক্রনিক হইতে হলে। ঠিক আছে, এখন যদি আমরা একটু কারণ দেখি, এইটা আসতে পারে পরীক্ষায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোন ব্যাকটেরিয়া কোন ভাইরাসের কারণে বা কোন ছত্রাকের কারণে এই সাইনোসাইটিসটা হয়। ভালো করে দেখো, ভাইরাসের মধ্যে কি আছে, হিউম্যান রেসপিরেটরি সিনসাইটিয়াল ভাইরাস। ঠিক আছে, এটা অনেকে এইচআরএসভি বলে থাকে, এটা মনে রাখবা, এইচআরএসভি। ঠিক আছে, আর হচ্ছে কি ভাইরাস আছে, প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা না কিন্তু, প্যারা ইনফ্লুয়েঞ্জা। ঠিক আছে, আর এটা হচ্ছে মেটা নিউমো ভাইরাস। ওকে, নিউমো দিয়ে কি বোঝানো হচ্ছে, ফুসফুস বোঝানো হচ্ছে, তার মানে এগুলো কি সাইনাসের সাথে রিলেটেড বা ফুসফুসের সাথে রিলেটেড, সরাসরি বোঝা যাবে। ওকে, তাহলে ভাইরাস কি কি আছে, এই 3টা ভাইরাস, প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, সিনসেশিয়াল ভাইরাস আর নিউমো ভাইরাস। ব্যাকটেরিয়ার মধ্যে কি আছে, এই যে নিউমোনিয়া আছে, ঠিক আছে, কিন্তু এই ইয়াটার নাম কি, স্ট্রেপ্টোকক্কাস। স্ট্রেপ্টোকক্কাস, স্টেফাইলোকক্কাস, পড়ছো না? স্টেফাইলো মানে হচ্ছে আঙ্গুরের থোকার মতো, স্টেপ মানে হচ্ছে মালার মতো বা চেইনের মতো, ওই চেইনের মতো যেই কক্কাসটা আছে সেই কক্কাস দিয়ে হবে এটা। ঠিক আছে, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া। আর কি আছে, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা, এটাও সবাই অনেকে ভুল করো, মনে করো যে হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জার কারণে ফ্লু হয়, নো, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জার কারণে নিউমোনিয়া হইতে, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জার কারণে নিউমোনিয়া হয়, তারপর হচ্ছে এই যে সাইনোসাইটিস হয়, বাট ফ্লু হয় না কিন্তু, ফ্লু এর জন্য ফ্লু ভাইরাস নট ব্যাকটেরিয়া, আর হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জার কি এক ধরনের ব্যাকটেরিয়া, এই জায়গায় কিন্তু প্যাচ লাগাও, ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা ভুল করো, এরপর যাতে এই ভুলটা আমি কারোর না দেখি। ঠিক আছে, তারপর যদি আমরা একটু দেখি, এই যে ঠান্ডা জনিত কারণে, অ্যালার্জি জনিত কারণে, এইগুলোর কারণেও কি হইতে পারে, এই নাকের মধ্যে পলিপ সৃষ্টি হইতে পারে, এটা দাগায় রাখো, পলিপ সৃষ্টি হয় কিসের কারণে, ঠান্ডার কারণে, অ্যালার্জির কারণে, কিংবা কোনো কারণে, যে নাকে যদি খুব বেশি সর্দি হয়ে যায় তাহলে কি হইতে পারে, নাকে পলিপ সৃষ্টি হয়ে যেতে পারে। যদি পলিপ সৃষ্টি হয় তাহলে কি মিউকোসা এগুলো কি হয়ে যাবে, মোটা হয়ে যাবে মিউকোসা গুলা। পলিপ সৃষ্টি মানে কি, জায়গাটা বড় হয়ে যাচ্ছে, মানে ওই মিউকাসটা কি হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে। এই জন্য এই নাসাকার যে পথটা, নাকের যেই নালী পথটা, এটা কি হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে বা সরু হয়ে যাচ্ছে, এটার কারণেও সাইনোসাইটিস হইতে পারে। ঠিক আছে, সাইনোসাইটিস হইতে গেলে তোমার কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হয়, যেমন যে আমরা উপরে দেখছি, এই যে ব্যাকটেরিয়া ভাইরাস এগুলোর উপস্থিতি লাগবে এবং জায়গাটা বদ্ধ হয়ে যাইতে হবে, যাতে এই অক্সিজেন কিংবা যে গ্যাসগুলো আছে সাইনাসের ভিতরে যেগুলো আসা যাওয়া করতে পারতো, ওইগুলো যাতে আসা যাওয়া না করতে পারে। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা কারণ। তারপর আমরা দেখি এই যে দাঁতের ইনফেকশন। ঠিক আছে, দাঁতের ইনফেকশন এটা ইম্পর্টেন্ট আছে, এটা যদি কেউ দাঁত তুলতে গেছে তাহলেও সেখানে কি হইতে পারে, সাইনোসাইটিস হইতে পারে। ঠিক আছে, ম্যাক্সিলারি সাইনাসটা এই ক্ষেত্রে আক্রান্ত হইতে পারে। তারপরে হাঁপানির রোগী, হাঁপানি মানে হচ্ছে অ্যাজমা, যে কথাটা আমি বললাম, হাঁপানির রোগী যারা, তারাও কিন্তু কি হইতে পারে, সাইনোসাইটিসে আক্রান্ত হতে পারে। অ্যাজমা রোগী যারা, ঠিক আছে, এটার পাশে লিখে রাখো, হাঁপানির পাশে অ্যাজমা। আবার এটার যে বানানটা আছে এটা মনে রাখো, অ্যাস্থমা, অ্যাস্থমা। ঠিক আছে, আমরা অ্যাস্থমা বলি কিন্তু এটার উচ্চারণ আসলে কি, অ্যাজমা। তারপর ঘরে যদি পোকামাকড় থাকে, ঠিক আছে, মানে অ্যালার্জির কারণে, এই যে হাঁপানি কিন্তু এক ধরনের অ্যালার্জি জাতীয় রোগ, আমি গতদিনও বলছি, তো এই অ্যালার্জির কারণে কি হয়, মূলত এই কারণ এই রোগটা হইতে পারে। তারপর হচ্ছে ইউস্ট্রেশিয়ান নালী, ঠিক আছে, এইগুলো যদি সাইনাস গহ্বরকে কি করতে পারে, আটকাই দিতে পারে, তাহলেও সেম কাজ হইতে পারে। এই যে নাকের মধ্যে আটকায় দিলে যে রকম হয়, কানের নালীটাও এই সেম কাজটা করে। ইউস্ট্রেশিয়ান নালী কোথায় থাকে, কানের মধ্যে থাকে, তাই না? তো এই ইউস্ট্রেশিয়ান নালীও এই কাজটা করতে পারে। এছাড়া কি করতে পারে, এই সিস্টিক ফাইব্রোসিস, এটার কারণে এই রোগটা হইতে পারে, মানে সাইনোসাইটিস হইতে পারে। টনসিল বড় হইলে মানে টনসিলাইটিস এর কারণেও কি হইতে পারে, সাইনোসাইটিস হতে পারে। তাহলে যত ধরনের রোগ আছে সবগুলোর কারণে সাইনোসাইটিস হয়ে যায় না। তাহলে এইটাই হচ্ছে আমাদের মোটামুটি পড়া, যে কি কি কারণে হইতে পারে। এই প্রত্যেকটা যে নামগুলো আছে এই নামগুলা একটু ভালো করে মনে রাখতে হবে। ওকে, এই নামগুলো মনে রাখতে পারলেই যথেষ্ট। রোগের লক্ষণ মনে রাখবা, এই অটিটিস মিডিয়া আর সাইনোসাইটিস, এই দুইটার মধ্যে হচ্ছে প্যাচ লাগানোর চেষ্টা করবে তোমাদেরকে স্যার ম্যামরা পরীক্ষায়। তো এই দুইটাই কিন্তু তোমার ভালো করে দেখতে হবে যে কোনটা অটিটিস মিডিয়ার মধ্যে আছে আর কোনটা আছে শুধুমাত্র সাইনোসাইটিসের মধ্যে। যেমন সাইনোসাইটিসের মধ্যে তুমি কি দেখতে পাচ্ছ, এখানে তোমরা এখানে রোগের একটা লক্ষণ দেখতে পাচ্ছ কি, হলদে বা সবুজ বর্ণের ঘন তরল বের হবে। ঠিক আছে, আর ঘন তরল যেগুলো সেগুলোতে আমরা পুঁজি বলি, এই জন্য পুঁজ বা রক্তের কথা বলা হয়েছে। ঠিক আছে, তারপর হচ্ছে কি, মাথা নাড়াচাড়া করলে ব্যথা বাড়বে, যেহেতু মাথা ব্যথা আছে, যত নাড়াচাড়া করবে তত আরো মাথা বাড়বে। জ্বর কিন্তু থাকবে, এটা মনে রাখবা, জ্বর জ্বর ভাব এবং জ্বর থাকবেই, এটা সব সময়। এবং জ্বরের
মাত্রা কত মানে কত ডিগ্রি সেন্টিগ্রেড বা কত ডিগ্রি ফারেনহাইট এটা মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। তারপর দাঁত ব্যথা হইতে পারে, যেহেতু সাইনাস, ম্যাক্সিলারি সাইনাস যদি আক্রান্ত হয় দাঁতে ব্যথা হইতে পারে না। তারপর হচ্ছে কাশি থাকতে পারে, গলা ভাঙা হইতে পারে, এগুলো মোটামুটি তবে এইটা হচ্ছে প্রথম যেটা, এই ইয়াটা পুজ সহ যে একটা তরল বের হচ্ছে, ওই তরলের কালারটা কিরকম এটা একটু বেশি ইম্পর্টেন্ট আসার ক্ষেত্রে। আর ধরো কোন কারণে তোমার সাইনোসিটিস হইলো, একদম তোমার সাইনাস গুলা একদম প্রদাহ হয়ে অবস্থা খারাপ, জ্বালাপোড়া হয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, এরপর তোমার কি কি সমস্যা হইতে পারে ওইগুলোকে বলা হচ্ছে জটিলতা। কি কি সমস্যা? যদি তোমার চোখে কোনো কারণে সংক্রমণ হয়ে যায়, সবগুলোই তো চোখে আছে ম্যাক্সিলারি বাদ দেওয়া, ওই সবগুলোর কারণে কি হইতে পারে, তোমার অরবিটাল সেলুলাইটিস হইতে পারে, ঠিক আছে। এটার কারণে তুমি চোখে নাও দেখতে পারো, অন্ধ হয়ে যেতে পারো, ঠিক আছে। সো বি কেয়ারফুল, এইগুলার ক্ষেত্রে তোমার খুবই সাবধান থাকতে হবে। আর তোমার মস্তিষ্কের মধ্যে কিন্তু সবসময় ব্যথা হচ্ছে, তো মস্তিষ্কে যদি কোনো কারণে রক্ত ক্ষরণ শুরু হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তোমার স্ট্রোকও হয়ে যেতে পারে। বি কেয়ারফুল, এইগুলো থেকে সাবধানে থাকতে হবে। প্রতিকার এটা খুব একটা বেশি ইম্পর্টেন্ট না, এগুলো খুব একটা বেশি আসে না। তবে সাইনোসাইটিস হইলে তুমি কি ব্যবহার করবা শুধু এইটুকু জানলেই তোমার জন্য হবে। যেমন হচ্ছে যে নেজাল স্প্রে ব্যবহার করতে হবে, ঠিক আছে, এইটুকু জানলেই হয়েছে। আর ওষুধের ক্ষেত্রে তো জানোই তুমি, ক্রনিক সাইনোসাইটিসে গেলে তখন হচ্ছে তোমার ওষুধটা দিবে, 3 থেকে 4 সপ্তাহ পর্যন্ত তোমাকে ওষুধ দিবে, ওকে। আর মনে রাখবা যদি এটা ছত্রাকজনিত কারণে হয় তাহলে তোমাকে বিশেষ ধরনের চিকিৎসার প্রয়োজন, ঠিক আছে। ছত্রাকের যে কোনো সমস্যা হইলে সেটার একটু বিশেষ ওষুধ দেওয়া হয় সব জায়গাতেই। আরেকটা কি দেখো, আমি যেটা বলছিলাম যে কত টেম্পারেচার তোমার হচ্ছে, তাপমাত্রা, ঠিক আছে, ফিভারের মাত্রাটা কতটুকু, এটা দুইটার জন্যই লাগবে, ওটিটিস মিডিয়ার জন্য লাগবে এবং সাইনোসাইটিসের জন্য লাগবে। সাইনোসাইটিসের জন্য কত, 102.2 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। বানানের সাথে তুমি মিল পাবা, এই যে দেখো সাইনোসাইটিস, ঠিক আছে, সরি সাইনোসাইটিস, তাই না। তাহলে দেখো এখানে দন্তস কতগুলো আছে, আর দন্তস লিখতে গেলে কি অনেকটা দুইয়ের মতো হয়ে যায় না, এইটাতে মনে রাখবা শ দুইটা করে আছে এখানে। এই জন্য সাইনোসাইটিস এর মধ্যে কি থাকবে, মানে সাইনাসের এই জায়গার মধ্যে কি থাকবে, দুইটা দুই থাকবে, মানে 102.2 ডিগ্রি, এটা মনে রাখবা, ওকে। তাপমাত্রাটা কত থাকে। আর হচ্ছে ওটাইটিস মিডিয়া, ঠিক আছে। ওটাইটিস মিডিয়া কি, আর ওটাইটিস জিনিসটা কি, এই যে ওটাইটিস মানে হচ্ছে কানের মধ্যে যদি হয় কোনো প্রদাহ তখন সেটাকে ওটাইটিস বলা হয়, আর মধ্যকর্ণে হলে সেটাকে ওটাইটিস মিডিয়া। যদি এটা বাইরের দিকে হয় ওটাইটিস এক্সটার্না, যদি ভিতরের দিকে হয় ওটাইটিস ইন্টারনা, ওকে, এগুলো মনে রাখবা। আর ওটাইটিস মিডিয়া হচ্ছে মধ্যকর্ণে, আর মধ্যকর্ণে দেখো আমরা একটু আগে কিন্তু ইউস্টেশন নালী সম্পর্কে পড়ছিলাম, মনে আছে। কিন্তু ইউস্টেশন নালীতে যদি অবরুদ্ধ হয়ে যায়, জায়গাটা আটকে যায়, তাহলে সাইনোসাইটিস হতে পারে। কিন্তু ওটাইটিস মিডিয়ার মধ্যে কি হয়, এই যে ইউস্টেশিয়ান নালীটা কি হয়ে যায়, অধিকাংশ বন্ধ হয়ে যায়, ওইটাও বন্ধ হচ্ছে এটাও বন্ধ হচ্ছে, কিন্তু ওইটার তুলনায় এইখানে বন্ধ হওয়াটা বেশি হবে, ঠিক আছে, এখানে বেশি বন্ধ হবে। এবং ঢোক গেলার সময় কি হয়ে যায়, এটা খুলে যায়, তুমি ঢোক গিলতেছো তখন বুঝতে পারো তোমার কান খুলতেছে, এরকম, ঠিক আছে। আর মনে রাখবা আমি যেই লক্ষণগুলোর কথা বলবো তোমরা অনেকেই দেখবে যে আমার সাথে তো এই লক্ষণ মিলা যায়, এটা ভুলেও এই রোগের লক্ষণ তোমার সাথে মিলতেছে না। তোমার যে মেইন ইয়াটা সেটা হচ্ছে তোমার কান থেকে পুজ বাইর হইতে হবে, তোমার নাক দিয়ে অনেক পুজ বাইর হইতে হবে, তাহলে তোমার সাইনোসাইটিস, কান দিয়ে পুজ বাইর হবে, তারপর হচ্ছে ওটাইটিস মিডিয়া। অন্যগুলা মিললে লাভ নাই, ঠিক আছে, ওইগুলা নিয়ে টেনশন করো না। তো আমরা যদি দেখি এই ওটাইটিস মিডিয়াটা শিশুদের কি হয়, বেশি হয়, তাই না। তো শিশুদের এটাই কত ধরনের, আবারও 2 ধরনের, যে অ্যাকিউট আর ক্রনিক। অ্যাকিউট হচ্ছে স্বল্পস্থায়ী, মানে কম সময় হবে, ক্রনিকটা দীর্ঘস্থায়ী। এটা কত হবে, সর্বোচ্চ 1 মাস পর্যন্ত। সাইনোসাইটিসটা কত ছিল, সর্বোচ্চ 2 মাস, তাই না, অ্যাকিউটটা। আর ক্রনিকটা 2 মাসের বেশি। আর এটা কি 2 থেকে 4 সপ্তাহ, মানে 1 মাসের মতো। আর এটা হচ্ছে 1 মাসের বেশি যদি হয়ে যায় তখন সেটাকে আমরা বলতেছি ক্রনিক, ঠিক আছে। এইটাও কি কি কারণে হয় দেখো, এটাও কিন্তু সেম ওই ভাইরাস আর ব্যাকটেরিয়ার কারণে হচ্ছে, কি কি, যে স্ট্রেপ্টোকোকাস নিউমোনিয়া হেমোপ্যারাস ইনফ্লুয়েঞ্জা, সেম ব্যাকটেরিয়া। ভাইরাসের ক্ষেত্রেও দেখো সেম ভাইরাস, শুধু অতিরিক্ত একটা ইয়ে আছে, ভাইরাসের মধ্যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস আর রাইনো ভাইরাস আছে এখানে, ঠিক আছে। আর রাইনো ভাইরাসের কারণে ম্যাক্সিমাম সর্দি কাশি হয় কিন্তু, তো রাইনো ভাইরাস দিয়া ওইটার সাথে প্যাচ লাগাই গেল না সাইনোসাইটিসের সাথে, ওকে। আর মধ্যকর্ণের এইটা, এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট এখানে, যে মধ্যকর্ণের নাকের সাথে যে সংযোগ করে ইউস্টেশিয়ান টিউবটা, ওইটা কি হয়ে যাবে, সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে। আমি আগেই বলছি সাইনোসাইটিসে কি হবে, অল্প অবরুদ্ধ হবে,
ওটিটিস মিডিয়াতে অধিকাংশ হবে এবং কি হতে পারে, ফুল বন্ধ হয়ে যেতে পারে। ঠিক আছে, এরপর আর কি কি আছে এখানে দেখো, স্পেশাল একটা ইয়ে বলা আছে অ্যাডেনয়েড। অ্যাডেনয়েডটা কি, এক ধরনের লসিয়া গ্রন্থি, এটা থাকে হচ্ছে কোথায়, নাসাগলবিলে অবস্থিত, নেসোফেরিংস এর মধ্যে। ঠিক আছে, তো এই জিনিসটাও কিন্তু তোমার কিন্তু মুখস্থ রাখতে হবে। তারপর শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকলে, ঠান্ডা লাগলে, কানের সংক্রমণ হইলেও এটা হইতে পারে। আরেকটা স্বাভাবিক, দুধ যদি পান করায়, কম পান করায় বা না করাইলেও এই সমস্যাটা হইতে পারে। এগুলো খুবই রেয়ার। তোমাদের প্রথম এই তিনটে একটু ভালো করে মুখস্থ রাখতে হবে, প্রথম তিনটা। ঠিক আছে, পরে দুইটা মনে রাখলেও সমস্যা নাই। ওটাইটিস মিডিয়া কাদের বেশি হয়, আগে বলা হচ্ছে বাচ্চাদের, কিন্তু কত বছর বাচ্চাদের, 4 মাস থেকে 4 বছর বয়সী বাচ্চাদের। ঠিক আছে, আর ডে কেয়ার সেন্টারের মধ্যে ধরো দিয়ে দিছে বাচ্চাকে, আর বাচ্চা কি করতেছে না করতেছে কেউ কোনো খেয়াল ঠিক মতো রাখে না। ঠিক আছে, একজনকে রাখা হয়েছে যে উনি দেখে রাখবে, উনিও ঠিক মতো দেখে টেখে রাখে না, ঘুমায় পড়ে, কি করে না করে। তো ওই সকল বাচ্চাদের কিন্তু এই অবস্থাটা হওয়ার সম্ভাবনা বেশি, ওটাইটিস মিডিয়া হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ঠিক আছে, আবার ধূমপান যারা করে তাদের কাছাকাছি যদি থাকে তাদেরও ওটাইটিস মিডিয়া হতে পারে। মানে যত ধরনের ইয়া আছে, ঠিক আছে, আমাদের শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক জিনিসপত্র আমরা যত করব এই বাচ্চাদের সামনে, ততই আমরা কি বেশি আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে। তারপরে এই যে দেখো, এইখানে রোগের লক্ষণটা, ওইখানে ছিল কত, 102.2 ডিগ্রি, এইখানে হচ্ছে পুরো 104 ডিগ্রি পর্যন্ত জ্বর থাকে। এবং এই এত জ্বরের কারণে কিন্তু বাচ্চা কি হতে পারে না, ঘুমাইতে পারে না। তারপর কি হয়, কানে ব্যথা থাকবে, কান একদম টানতে থাকে, এই যেভাবে বাচ্চারা এভাবে কান দেখবে টাইনে মানে ছিঁড়া ফেলবে কান, এরকম অবস্থা সৃষ্টি হয়। ঠিক আছে, মাথা ব্যথাও থাকে, এগুলো নর্মাল। এগুলো সাইনোসাইটিসের ক্ষেত্রেও কিন্তু তুমি সেম পাইছো এগুলো। আর বয়স্ক যদি কারো এরকম হয়, ওটাইটিস মিডিয়া হয়, তাহলে তাদের কানের মধ্যে মনে হচ্ছে যে ভো ভো কেউ শব্দ করতেছে, এরকম একটা অবস্থা হয়। ঠিক আছে, চাপ ইয়া করে, তারপর মাথা জিম করে, এগুলো মানে মোটামুটি কমন। তো এইগুলো আসার সম্ভাবনা খুবই কম। ঠিক আছে, এখন ওটাইটিস মিডিয়া ধরো হইলো, তাহলে তার পরবর্তীতে কি সমস্যা হইতে পারে, অর্থাৎ কি কি জটিলতা হইতে পারে, কানের পর্দা ছিঁড়ে যেতে পারে, টিম্পানিক পর্দা যেটাকে আমরা বলি, কানের পর্দাকে। ঠিক আছে, মধ্যকর্ণের মধ্যে দিয়ে কি হয়, গাঢ় তরল বের হয়ে আসতে পারে। ঠিক আছে, গাঢ় তরল গড়িয়ে পড়তে পারে, কানে কম শুনতে পারে। আর কানে কম শোনার কারণে শিশুরা কি হয়, সহজে কথা বলা শিখতে পারে না। কারণ কি, যে অনেকে দেখো না, কানে না শুনলে কিন্তু বাচ্চারা কথা বলা শিখতে পারে না। এই যে যে সকল বাচ্চারা বোবা হয় তারা কিন্তু আসলে কানে শুনে না, এই কারণে বোবা হয়। ঠিক আছে, তো এইটাও কিন্তু এটার একটা বড় ধরনের একটা জটিলতা। ঠিক আছে, আর এই জন্য যে উপদেশ অকারণে কেউ কান চুলকাবা না, তাহলে কিন্তু সমস্যা হইতে পারে কানে। ঠিক আছে, কোনো ঠান্ডা লাগা যাবে না, সাঁতার কাটা যাবে না, উল্টা পাল্টা হবে, এভাবে এভাবে অনেকে সাঁতার কাটে, তাদেরও কিন্তু কানের ভিতর পানি গিয়ে ওটাইটিস মিডিয়া হয়ে যেতে পারে। কান নিজে নিজে পরিষ্কার হয় এরকম চিন্তা করা, কটন বা ধুমধাম ইউজ না করা, অল্প। ঠিক আছে, আর কানে পানি ঢুকতে দেওয়া যাবে না। ওকে, আর প্রতিরোধ যদি কোনো কারণে হয়েই যায় ওটাইটিস মিডিয়া, সেক্ষেত্রে তোমরা কি করবা, আশেপাশে ধূমপান করতে পারো, মানে যেই যেই কারণে হয়েছিল ওই কারণগুলো তো মানাই যাবে না, ঠিকঠাক মতো দুধ পান করাইতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে এই যে কত কত অ্যাঙ্গেলে মাঝে বাচ্চাকে বুকের দুধ খাওয়াবে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে, 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে খাওয়াইতে হবে। ওকে, তারপর হচ্ছে অ্যালার্জি সৃষ্টি করে এমন সব কিছু জিনিসকে কি করতে হবে, এড়ায় যেতে হবে। গোসলের সময় যাতে পানি প্রবেশ না করে, এগুলো দেখতে হবে। এগুলো মোটামুটি আমরা সবাই জানি। এখানে দেখো, এই যে শিশুকালে একটা ভ্যাকসিন দিতে হয় আমাদের, সেটা হচ্ছে নিউমোকক্কাল ভ্যাকসিন। ঠিক আছে, নিউমোকক্কাল কনজুগেট ভ্যাকসিন, এটা যদি তুমি গ্রহণ করো তাহলে স্ট্রেপ্টোকাস নিউমোনিয়া ওটিটিস মিডিয়া তৈরি করতে পারবে না, এই ব্যাকটেরিয়ার কার্যক্ষমতা শেষ হয়ে যাবে। ঠিক আছে, যদি নিউমোকক্কাল ভ্যাকসিনটা নিয়ে থাকো। তো এটা কিন্তু বাচ্চাদের ছোট সময় কিন্তু দিয়ে দেওয়া হয়। ওকে, এই জন্য ভ্যাকসিনটা কিন্তু ভালো করে দিতে হয় ছোট বয়স থেকেই। এখন প্রতিকার, যদি আমরা চাই একদম এটা কোনো প্রকারে নাই থাকুক, তাহলে কি করতে হবে, আমাদের আগে থেকেই আমাদের অ্যান্টিবায়োটিক, ঠিক আছে, কানের ড্রপ, তারপর অ্যান্টিহিস্টামিক, এই 3 ধরনের ওষুধের প্রয়োজন হবে। ঠিক আছে, মানে যদি কোনো কারণে আমার রোগটা হয়ে যায় তাহলে আমাদের 3 ধরনের এই ঔষধের প্রয়োজন হবে। ওকে, আর তোমার ধরো কানে ব্যথা করতেছে, তুমি কি করবা, তোমার প্যারাসিটামল জাতীয় ওষুধের প্রয়োজন হবে। ঠিক আছে, অনেকে তো নাপা নামে ছিল, তাই না, নাপা চিনো, নাপা এক্সটেন্ড, অনেক কিছু চিনো, আসলে এটা হচ্ছে প্যারাসিটামল জাতীয় ওষুধ। ঠিক আছে, মিনারেল অয়েল দিতে পারো, কিন্তু উল্টা পাল্টা দেওয়া যাবে না, যে দেখা গেল যে তুমি ধুমসে অয়েল ঢাইলে এই কি করলা, কানের 12টা বাজে দিলে, এরকম যাতে না হয়, এটা খুবই সাবধান। ঠিক আছে, তারপর হচ্ছে
টিম্পেনোস্টমি, এই 5 নাম্বারটাতে স্টার দাও, এটা কিন্তু ইম্পর্টেন্ট অনেক, ঠিক আছে? যে পুজ পড়ার সময় যদি এটা বারবার ঘটে তাহলে ইএনটি স্পেশালিস্ট চিকিৎসকের মাধ্যমে একটা চিকিৎসা করতে হয়, সেটাকে বলা হয় হচ্ছে টিম্পনিস টিউব, ঠিক আছে? টিম্পনিস টিম্পেনোস্টমি টিউব, ঠিক আছে? টিম্পেনোস্টমি মানে কি, একটা নল এখানে কি করবে, সংযুক্ত করে দিবে, এবং এইটা দিয়ে কি করবে, তোমার শরীর কানের মধ্যে চিকিৎসা দিবে। আর কানের পর্দা যদি কোনো কারণে ছিঁড়ে যায় তাহলে হচ্ছে মেরিঙ্গোপ্লাস্টি করা হবে। প্লাস্টি মানে হচ্ছে ওই জায়গাটাকে রিপেয়ার করা, প্লাস্টি, ঠিক আছে? আর স্টোমি মানে হচ্ছে নল তৈরি করা, এই জন্য এটার নাম হচ্ছে টিম্প্যানো স্টোমি, আর এটা হচ্ছে মেরিঙ্গোপ্লাস্টি, ঠিক আছে? এটা মনে রাখবা। এখন আমাদের জন্য একটা স্পেশাল টপিক আছে, সেটা হচ্ছে ধূমপায়ী এবং অধূমপায়ী ফুসফুসের এক্সরেটা কিরকম হয়, ওই এক্সরে গুলোর তুলনা। এটার জন্য আগে জানতে হবে যে আমাদের সিগারেটের শলাকায় কতটুকু রাসায়নিক পদার্থ থাকে। প্রায় 4000-এর মতো রাসায়নিক পদার্থ থাকে, ঠিক আছে? আর এই যে সিগারেটের ভিতরে আছে 4000, সিগারেটটা যে ফু দিচ্ছে মানে মুখে নিচ্ছে, ওই মুখের থেকে যে ধোঁয়াটা বের হচ্ছে ওই ধোঁয়ার মধ্যে থাকে হচ্ছে 500। ধোঁয়ার মধ্যে কতটুকু থাকে, ধোঁয়ার মধ্যে থাকে হচ্ছে 500, আর সিগারেটের ভিতরে থাকে হচ্ছে 4000, এই দুইটা মনে রাখবা, ঠিক আছে? তারপর সিগারেটের মধ্যে অনেক ধরনের রাসায়নিক পদার্থ থাকে, কি কি থাকে, নিকোটিন থাকে, আর্সেনিক থাকে, মিথেন, ঠিক আছে, অ্যামোনিয়া, কার্বন মনোক্সাইড। এই নিকোটিন তারপর টার, এই দুইটার কারণে কি হয়, ফুসফুসের ক্যান্সার সৃষ্টি হয়। নিকোটিন আর কি, টার, এই দুইটা, একটা হচ্ছে নিকোটিন আর একটা হচ্ছে টার, টার লিখে রাখো। কার্বন মনোক্সাইড যেটা, এটা দিয়ে কি হয়, ব্রঙ্কাইটিস সৃষ্টি হয়, এটা মনে রাখবা, ওকে? এছাড়া আরো যে সকল উপাদান যেগুলো আছে এগুলো কি করতে পারে, ক্যান্সার সৃষ্টি করতে পারে, বাট কার্বন মনোক্সাইড ব্রঙ্কাইটিস, এটা মনে রাখবা, ওকে? আর এগুলোর মধ্যে যে হাইড্রোজেন সায়ানাইড খুবই বিষাক্ত, তোমার শরীরে খালি বিষ দেয়া মানে দেয়া দিচ্ছে এই ইয়ার মাধ্যমে, সিগারেটের মাধ্যমে, তুমি ধরতেও পারতেছো না। এখন অনেকের কাছে মনে হতে পারে ভাই সিগারেট খাইলে তো অনেক সমস্যা, তাহলে বিড়ি খাইলে মনে হয় সমস্যা নাই। আরে বিড়ি তো আরো বেশি তোমাদের জন্য ক্ষতিকর। প্রথমে বিড়ি ক্ষতিকর, তারপর তার থেকে একটু কম সিগারেট, এবং একটু কম বলতে দেখে অনেকে বলবে জাত দেখি বাচ্চা গেছে, যারা বিড়ি খাইতেছে তার থেকে তো আমার মনে হয় শরীরটা একটু বেশি ইমিউন, আমার শরীরে মনে হয় বেশি একটা ক্ষতি হবে না। এইটা চিন্তা করার কোনো ওয়ে নেই, যে কিছু খাচ্ছে না তার থেকে তুমি কিন্তু কি করতেছো, বিষ ঠিকই নিতেছো, তাহলে তার তুলনায় তোমার শরীরে কি থাকবে, বিষ বেশি থাকবে না? মানে আমি ধরো সিগারেট খাচ্ছি না আর তুমি সিগারেট খাচ্ছ, তাহলে আমার তুলনায় তুমি কতটুকু সুস্থ, তুমি নিজেই চিন্তা করো। তুমি দেখবা আমার যতটুকু খাবারের অ্যাপেটাইট মানে ক্ষুধা, তোমার কিন্তু অতটুকু থাকবে না। আমি যতটুকু রেগুলার খাইতে পারবো তুমি ততটুকু হয়তো বা খাইতে পারবা না, অথবা আমার থেকে বেশিও খাইতে যদি পারতা, তারপর তোমার ক্ষুধার যে রুচিটা সেটা আস্তে আস্তে কমে যাবে। সিগারেট খাওয়ার অভ্যাস তোমার শরীরের যত ধরনের ভালো অভ্যাসগুলোতে সবগুলোকে ধ্বংস করে দেয়। তো সিগারেটের অভ্যাসটা না ধরাই ভালো, যারা ধরো নাই জীবনে ধরো না, আর যারা ধরছো যত তাড়াতাড়ি সম্ভব ছেড়ে দেওয়ার চেষ্টা করো, তোমার ভালোর জন্য বলতেছি, আমার নিজের জন্য না। এখন দেখো, এই যে ধূমপায়ী অধূমপায়ী যাদের ইয়াগুলো আছে, ফুসফুসগুলো আছে, এগুলোর মধ্যে যদি আমরা একটু তুলনা করি তাহলে কি হবে দেখো। অধূমপায়ী যে ফুসফুসের এক্সরেটা, এটা দেখো, এই যে ফুসফুসটা এটা খুব সুন্দর করে দেখা যাচ্ছে, এই ফুসফুসটাও কিন্তু সুন্দর করে দেখা যাচ্ছে, আর মাঝখানে হচ্ছে হার্ট আছে, ঠিক আছে? হার্টের যে অংশটা এটা সাদা দেখা যায়, আর যে পুরো ফুসফুস গুলো আছে এগুলো পুরাটা কি হয়, কালো হয়, হালকা সাদা সাদা থাকে, এটা কোনো সমস্যা না। কিন্তু যে ধূমপান করে তার দেখো একদম ইয়াটা, এই জায়গাটা অনেক বেশি মোটা দেখো। তার মানে কি হয়েছে, এখানে তো মনে করো যে হার্ট আছে, সাথে কি হয়েছে বাকি যে জায়গাগুলো আছে, যে এখানে এতটুকু পর্যন্ত থাকার কথা, এতটুক এই বাকি যে জায়গাগুলো এগুলো সাদা হয়ে আছে কেন, এই জায়গার মধ্যে অ্যালভিলাই গুলো নষ্ট হয়ে গেছে, মরে গেছে। এই অ্যালভিলাই গুলো নষ্ট হয়ে গেছে, তার মানে কি এখানে তুমি অক্সিজেন যেখানে বেশি নেওয়ার কথা সেখানে অক্সিজেন কি যাবে, কম যাবে, অক্সিজেনের প্রবাহ কম থাকবে তোমার শরীরে, ঠিক আছে? তোমার শরীরে কিন্তু এই জন্য সহজেই অনেক রোগ আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে, ঠিক আছে? এক্সরে ফিল্মটা এটাই, আর এটা তো স্বাভাবিক, আমি বললাম ওইটা একটু আকারটা একটু অস্বাভাবিক থাকবে, এখানে দেখো কালো বেশি জায়গা থাকবে, স্বচ্ছ থাকবে, পরিষ্কার থাকবে, এখানে বেশিরভাগ ঝাপসা ঝাপসা সাদা অংশ থাকবে, ঠিক আছে? আর সম্পূর্ণ কালো হবে না। অ্যালভিউলার সংখ্যা স্বাভাবিক, আর এখানে অ্যালভিউলার সংখ্যা কম, এই যে এখানে কম কম হয়ে সাদা হয়ে গেছে এগুলা, ঠিক আছে? তারপর অ্যালভিউলার প্রাচীরে সিলিয়া, সিলিয়া থাকে বলে কিন্তু এগুলো কালো হয়, আর এখানে সিলিয়াগুলো নষ্ট হয়ে কি হয়ে যায়, সাদা হয়ে যায়। এই যে এমফাইসেমার বৈশিষ্ট্য দেখা যায় না, মনে রাখবা এমফাইসেমার কোনো বৈশিষ্ট্য দেখা যাবে না। এই যে এখানে যে সাদা সাদা হয়ে আছে এইগুলোই হচ্ছে এমফাইসেমা। অ্যালভিউলাই গুলো কি হয়ে যাচ্ছে, লম্বা লম্বা হয়ে যাচ্ছে, অ্যালভিউলাই গুলো লম্বা হয়ে যাওয়া কি বলা হচ্ছে, এমফাইসেমা। ওই মানে রেসপিরেটরি যে ট্র্যাকটা বা শ্বাসনালী যা, এটা কি হয়ে যায়, লম্বা হয়ে যায়, ইলাস্ট্রিসিটিটা কমে যায়, ঠিক আছে?
মানে এটা যে স্থিতিস্থাপকতা এটা কমে যায়, এটাকে এমফাইসেমা বলা হয়। এই এমফাইসেমার ইয়া থাকে কাদের, এমফাইসেমার যেই সম্ভাবনাটা থাকে কাদের, যারা বেশি বেশি সিগারেট খায়, ঠিক আছে। তারপরে যে ক্যান্সারের যে টিউমার, এগুলো কি করা যায়, পাওয়া যায়, মানে ক্যান্সার সেল, টিউমার সেল, এগুলো পাওয়া যায়, ঠিক আছে। তারপর হচ্ছে পানি জমা, এটা ভালো করে মনে রাখবা, এক্স রে ফুসফুসে পানি জমা এটা কিন্তু সাধারণের ক্ষেত্রে হয় না, এই ক্ষেত্রে হবে। এক্স রে ফিল্মে কি থাকবে, পানি জমা থাকবে, মানে প্লুরাল ইফিউশন, প্লুরালের ভিতরে পানি জমবে, ঠিক আছে। আর হৃৎপিণ্ডের যেই ছায়াটা আছে, শ্যাডোটা আছে, এটা সাধারণ স্বাভাবিক সমানুপাতিক সুন্দর করে থাকবে। আর এটা কি থাকবে, একটু হয় ছোট হবে অথবা বড় হয়ে যাবে। বড় হবে না, কারণ তুমি যে ইয়াটা মানে সিগারেট যে খাচ্ছ, এটার কারণে কি হচ্ছে, তোমার হার্টও কি হচ্ছে, দিন দিন দুর্বল হচ্ছে। তো ওইটাও কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। আর বাকি যে সাদা অংশটা আছে, ওটা আসলে কি, তুমি হ্যাঁ হ্যাঁ ইনফাইসেমা তৈরি করতেছো, এই কারণেই অবস্থা হচ্ছে। এই যে এখন তুমি যেই ইচ্ছা মতো খাচ্ছ সিগারেট, তোমার কি কি সমস্যা হইতে পারে এইটা একটু দেখো। প্রথমত, যারা একদম সরাসরি সিগারেট খাচ্ছে তারা হচ্ছে সক্রিয় আক্রান্ত হচ্ছে, ঠিক আছে। আর নিষ্ক্রিয় কারা, যারা হচ্ছে সিগারেট যে খাচ্ছে তার পাশে বইসা বইসা তাকে সঙ্গ দিচ্ছে, তাদের কাছে ধোয়া যাচ্ছে, তারা হচ্ছে নিষ্ক্রিয়, তাদেরও কিন্তু ক্ষতি হয়। সিগারেটের ধোঁয়ার মধ্যে কি আছে, 500 ধরনের রাসায়নিক ক্ষতিকারক পদার্থ আছে, ওইগুলো কি তারা নিচ্ছে না। তার মানে কি, একজন ধরো একটা সিগারেট খাচ্ছে, যে তার পাশে বসে আছে, তার দেখা যায় যে অর্ধেক সিগারেট খাওয়া হয়ে যায় শুধুমাত্র ধোঁয়া নেওয়ার কারণে। সো কেউ সিগারেট খেলে তার কাছেও যাওয়া যাবে না, ওকে, এটা মনে রাখবা, ওকে। তাহলে এখন আমরা একটু সক্রিয় ধূমপান যেটা আছে সেটা থেকে যদি আমরা একটু দেখি, এই যে সিগারেটের যে ধোঁয়াটা আছে, ওই ধোঁয়াটা হচ্ছে সক্রিয় ধূমপানের জন্য দায়ী। আর সিগারেটের ধোঁয়াতেই কি থাকে, প্রধান উপাদান নিকোটিনটা থাকে, ঠিক আছে। এছাড়া যে টার থাকে, আমি তো আগে বলছি, এই দুইটা কি করে, ক্যান্সার সৃষ্টি করে, কার্বন মনোক্সাইড কি করে, ব্রঙ্কাইটিস সৃষ্টি করে। নিষ্ক্রিয় ধূমপান যারা করে, যে পার্শ্ববর্তী পরিবেশে যারা থাকে তাদের মধ্যে এটা ছড়ায় পড়ে, এর জন্য এটাকে বলা হচ্ছে নিষ্ক্রিয় ধূমপান, ঠিক আছে। এটার জন্য কি হয়, তোমার শ্বসন তন্ত্রের যে রোগগুলো আছে সেগুলো তো অবশ্যই হবেই, ঠিক আছে, কিন্তু কম পরিমাণে হবে ওর থেকে, বাট হবে, অর্ধেক হইতে পারে, বাট হবে, ছাড়বে না। এমফাইসেমা যেটা, এমফাইসেমা কি, এই যে দেখো সিগারেটের ধোঁয়া, অ্যালভিউলাসের প্রাচীর গুলো কি হবে, অ্যালভিউলাসের আয়তনটা বেড়ে যাবে। সবাই মনে করতেছে ভাইয়া অ্যালভিউলাস তো আয়তনে বেড়ে যাচ্ছে, অ্যালভিউলাস বড় হচ্ছে, বেশি বেশি অক্সিজেন থাকতে পারবে। নো, অ্যালভিউলাস যদি বড় হয়ে যায় তার মানে কি, তুমি তার ইলাস্টিসিটিটাকে কি করতেছো, নষ্ট করতেছো। ইলাস্টিসিটি যদি নষ্ট হয়ে যায়, সে অক্সিজেন বেশি ধারণ করতে পারবে না, ঠিক আছে। একটা জিনিস মনে করো একটু গাঢ় অবস্থানে আছে, তুমি কি করছো, এটা টাইনে হালকা বানায় ফেলছো, তাহলে ওইটার ভিতরে কি যে জিনিসপত্র থাকার কথা সুন্দরভাবে থাকতে পারবে, থাকতে পারবে না, অক্সিজেন ঠিকভাবে এটার মধ্যে অবস্থান করতে পারবে না, ঠিক আছে। এই যে বেড়ে যাবে, এবং এটার কারণে অনেক জায়গায় কি হয়ে যাবে, ফেটেও যাবে, মানে বেলুনের মতো আর কি, তুমি ফুলাচ্ছ, হুট করে কি হয়েছে, এটা বেশি বড় হয়ে গিয়ে কি হয়েছে, ফাইটে গেছে, তার মানে ক্যালকুলাস নষ্ট হবে না। এই জন্য কোনো কোনো স্থানে ফেটে গিয়ে ফুসফুসে ফাঁকা জায়গা সৃষ্টি হয়ে যায়, এই অবস্থাকে বলা হচ্ছে এমফাইসেমা। এই কারণে কি হবে, শ্বসন অঞ্চলটা হ্রাস পাবে, তুমি ঠিকভাবে শ্বসন ব্রিদিংটা ঠিকভাবে নিতে পারবা না, এবং স্থিতিস্থাপকতা কমে যায়, যেটা আমি বারবার বলতে পারি, ইলাস্টিসিটি কমে যাবে, নষ্ট হয়ে যাবে পুরা। ব্রঙ্কাইটিস কি, ব্রঙ্কাসের প্রদাহ, তাই না। তাহলে এখানে দেখো এটা কিসের কারণে হয়, কার্বন মনোক্সাইডটা কোথায় কোথায় থাকে, এটা মূলত ব্রঙ্কাসেই হয়, কিন্তু ট্রাকিয়াটাও কি হয় এটার সাথে সমস্যায় পড়ে যায়, ঠিক আছে। ট্রাকিয়া এবং ব্রঙ্কাস এটা কি করে, সমস্যার সৃষ্টি করতে পারে, প্রদাহ সৃষ্টি করতে পারে, এইটাকে বলা হচ্ছে ব্রঙ্কাইটিস। আর এটার কারণে কি হবে, সিলিয়াগুলো নষ্ট হয়ে যাবে, অবশ হয়ে যাবে। যক্ষা, এটা তো আমরা বললামই ভাইয়া, যক্ষা কিসের কারণে হবে, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। কিন্তু তুমি যে ধূমপান করতেছো, এটার কারণে কি হচ্ছে জানো, এই যে তুমি যে ধূমপান করতেছো, এটার কারণে তোমার শরীরের মধ্যে এই যক্ষার রোগটা, মানে যক্ষার যে জীবাণুটা, এটা শরীরে প্রবেশ করতে পারবে, এমনি প্রবেশ করতে পারতো না, তোমার এই সমস্যার কারণে হচ্ছে প্রবেশ করতে পারবে, ঠিক আছে। এই ধূমপান করার যে অভ্যাসটা, এটার কারণে। ফুসফুসের যে ক্যান্সারটা, এটা তো আমি আগেই বলছি, কি কি উপাদান আছে, এই যে টার আছে, হাইড্রো নাইট্রোসিমেন্স আছে, তারপর হচ্ছে পলিনিউক্লিয়ার হাইড্রোকার্বনস আছে, ওকে। আর প্রধান উপাদান নিকোটিন তো আগে থেকেই আছে। এই যে প্লুরাইটিস বা প্লুরিসি যেটাকে আমরা বলি, সেটা কি হয়, এই যে নিকোটিনের কারণে হয়। এটা কোথায় হয়, প্লুরিসি মানে কি, প্লুরিসি বা প্লুরাইটিস মানে প্লুরাতে আইটিস, প্লুরাতে প্রদাহ, এই যে প্লুরাতে যদি প্রদাহ হয় তখন সেটাকে আমরা বলেছি প্লুরিসি, ঠিক আছে। এটার কারণে কি হইতে পারে, পুজ জমতে পারে এবং শ্বাস প্রশ্বাসে বিঘ্ন করতে পারে। ফাইব্রোসিস, ফাইব্রোসিসের কথাটার সাথে কি ফাইব্রাস একটা মিল আছে না, আর ফাইব্রাস মানে কি, ফাইবার, ফাইবার মানে হচ্ছে কি তন্তু বা সুতা, তাই না। তাহলে এখানে কি হবে, যদি ধূমপানের ফলে প্রাচীর গুলোতে কি হয়, একটু পুরু হয়ে যায়, শ্বাস প্রশ্বাসে
ব্যাঘাত ঘটবে। মানে কি, বেশি বেশি আরো ফাইবার সৃষ্টি হচ্ছে, বেশি বেশি সুতা মিলে কি হয়ে যাবে, ওই জায়গাটাকে আরো বেশি মোটা বানায় ফেলবে। এটাই বলা হচ্ছে ফাইব্রোসিস। ঠিক আছে, পাতলা যে জায়গাটা থাকার কথা সেটাকে অনেক বেশি মোটা বানায় দিবে, সেটাকে ফাইব্রোসিস বলা হচ্ছে। হার্ট অ্যাটাক মানে কি, তোমার হার্টের মধ্যে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন যাইতে পারবে না, কার্বন ডাইঅক্সাইড বেশি বেশি যাবে, এই জন্য তোমার শরীরে কি হইতে পারে, হার্ট অ্যাটাক হইতে পারে। ঠিক আছে, এখন কার্বন ডাইঅক্সাইড বেশি যাচ্ছে, অক্সিজেন কমে যাচ্ছে, এটার কারণে কোলেস্টেরল বেশি জমবে, হার্ট অ্যাটাক হবে। ঠিক আছে, উদ্গারী কাশি, উদ্গারী কাশি মানে কি, তোমার প্রচন্ড কাশি হবে। ঠিক আছে, ধূমপানের কারণে অনেক বেশি কাশি হয়, কাশির সাথে অনেক সময় মিউকাস বের হয়ে যায়, মানে তুমি কাশতেছো, শুকনা কাশি না, সাথে কি হচ্ছে, কফ বের হচ্ছে, ওইটা কি বলা হচ্ছে, মিউকাস সহ কাশি। ঠিক আছে, তারপর বুকে ব্যথা এবং বমি, মানে তোমার বুকের মধ্যে প্রচন্ড ব্যথা হবে এবং বমি বমি ভাব হবে। কোভিড-19, যারা মনে করো করোনায় আক্রান্ত রোগী, তাদের সেই সকল ধূমপায়ীদের কি এই মৃত্যুর ঝুঁকিটা বেশি থাকে এই কোভিড-19 এ। ঠিক আছে, এটা কিন্তু অনেকে ভুল করছিল, এটা কে জানি উল্টা ভাবে ছাপাইছিল। আমরা যখন কোভিড-19 এর অবস্থানে ছিলাম, তখন আমি দেখি যে অনলাইনে কে জানি একটা পোস্ট দিছে। কি পোস্ট, যে যে অধূমপায়ীরা বেশি আক্রান্ত হচ্ছে কোভিডে, ধূমপায়ীরা হচ্ছে কম, এরকম একটা হেডলাইন দিয়ে। তো এটা হচ্ছে ভুল ধারণা, ধূমপায়ীরা বেশি কোভিড আক্রান্ত হবে। কেন? কারণ হচ্ছে তার শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা এমনিতেই কমে যায় যারা ধূমপান করে, তাহলে তারা কি বেশি আক্রান্ত হবে না রোগে, এই জন্য। এখন কথা হচ্ছে, আমরা সর্বশেষ টপিকের মধ্যে চলে আসছি, এটা হচ্ছে কৃত্রিম শ্বাস প্রশ্বাস। কৃত্রিম শ্বাস প্রশ্বাস কি, ধরো কেউ একজন ডুবে গেল পানির মধ্যে, তুমি তাকে থেকে পানি থেকে তুলে নিয়ে আসলা, দেখলা তার শ্বাস বন্ধ হয়ে আছে, তখন তোমার কি করতে হবে, তাড়াতাড়ি কৃত্রিম শ্বাস প্রশ্বাস চালাতে হবে, না হলে সে মারা যাইতে পারে। ঠিক আছে, আর কৃত্রিম শ্বাস প্রশ্বাসটা আমরা সাধারণত কিভাবে করে থাকি, প্রথমত হচ্ছে তার শরীরের ভিতরে যতটুকু পানি ঢুকছে সেটা বের করে নিয়ে আসি, আর তারপর মুখে মুখ পদ্ধতি দিয়ে আমরা কি করি, যতটুকু শ্বাসের যারা অভাব আছে সেইটুকু আমরা চালু করার চেষ্টা করি। ঠিক আছে, এই কৃত্রিম শ্বাস প্রশ্বাসের জন্য আরেকটা কাজ করতে হবে, সেটা কি, সিপিআর, কার্ডিও পালমোনারি রিসাসিটেশন, যেটা বলা হয় ফুসফুসের পুনরুজ্জীবন। ঠিক আছে, আচ্ছা, তো এটা এটা থেকে এটা থেকে সিপিআর এর ফুল ফর্মটা আসার সম্ভাবনা বেশি। আর হচ্ছে তুমি কতবার এই ফুটা দিবা, ঠিক আছে, মুখে মুখ শ্বাস পদ্ধতিতে কতবার ফু দিবা, এটা এটা আসতে পারে পরীক্ষায়। ঠিক আছে, এই যে মুখে মুখ, আরেকটা হচ্ছে নাকে মুখ লাগিয়ে, আমরা সাধারণত মুখে মুখ লাগিয়ে দিই, আর শিশুদের ক্ষেত্রে নাকে মুখে উভয় জায়গাতেই কি করা যায়, দেওয়া যায়। ঠিক আছে, উম, হুম, এখানে খুব একটা বেশি আনাই। আচ্ছা, এখানে কতবার করে দিতে হবে এটা লেখা নাই, এটা সম্ভবত আমাদের পরের যে রাইটার আছে, আমাদের আব্দুল্লাহ আলিম স্যার, উনার বইয়ে সম্ভবত আছে। তাহলে আজমল স্যারের বই আমাদের মোটামুটি এতটুকু পর্যন্ত পড়লেই যথেষ্ট। ঠিক আছে, আর আরেকটা জিনিস মনে রাখবে, এখানে কিন্তু নারী পরীক্ষা মানে পালস দেখা, এইটার কথা একটা বলা আছে। পালস কোন জায়গায় দেখতে হয় জানো তো, এই যে আমাদের রেডিয়াস আছে না, রেডিয়াস নামক যে অস্থিটা, ওই অস্থির পাশে আমার কি করতে হবে, হাত রেখে আমার কিন্তু পালস চেক করতে হবে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে নারীর স্পন্দন। এটা তুমি একই সাথে তোমার ঘাড়ে দেখতে পারো, হাতে দেখতে পারো, পায়ে দেখতে পারো, বিভিন্ন জায়গায় নারীটা দেখা যায়। ওকে, আচ্ছা, আর তোমাকে যদি বলা যে চাপ দিবা কোথায়, এই যে থেকে বের করার জন্য, যে পানি বের করার জন্য পেটের মধ্যে চাপ দিবা, অনেকে কিন্তু এই ভুলটা করে। তুমি চাপ দেওয়ার চেষ্টা করবা কোথায়, এই পেট এবং যে আছে কি বলে, স্টারনাম, এটা ঠিক মাঝ বরাবর। ঠিক আছে, এটাই হচ্ছে এখানে ধরা হয়। আর বয়স্ক শিশু যারা আছে তাদের ক্ষেত্রে শ্বাসনালীর পাশেও তুমি কি করবা, একটু দেখে নিবা যে তাদের পালসটা পাওয়া যাচ্ছে কিনা। ঠিক আছে, এগুলো আসবে না সাধারণত পরীক্ষায়, কারণ তোমরা এখনো মোটামুটি ছোট মানুষ। ঠিক আছে, এখনো হায়ার স্টাডিজে যাও নাই, তো এইগুলো থেকে আসার সম্ভাবনা খুবই কম। তো আমরা এখন দেখে নিই আমাদের আব্দুল আলিম স্যারের বইয়ের মধ্যে কি কি আছে তথ্য। আমরা লেরিনজাইটিস সম্পর্কে পড়ছি, সাইনোসাইটিস, অটাইটিস মিডিয়া, এগুলো সব মোটামুটি পড়া হয়েছে, টিউবারকুলোসিস, নিউমোনিয়া। এই যে নিউমোনিয়া কি জিনিস, এটা কিন্তু আমাদের আলিম স্যারের বইয়ের মধ্যে আছে। নিউমোনিয়া হচ্ছে ফুসফুসের প্যারেনকাইমার প্রদাহ, এটা একটু আমি আগে বলছিলাম। ঠিক আছে, আলিম স্যারের বই অনেক সময় অনেক তথ্য আমি পাইছি যেগুলো সরাসরি মেডিকেল সায়েন্সের সাথে রিলেটেড বেশি। ঠিক আছে, এই জন্য আলিম স্যারের বইগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে পড়ার চেষ্টা করবা। ওকে, আর শ্বসনতন্ত্রের মধ্যে প্রায় 200 ধরনের ভাইরাস থাকে, এটা একটু দাগায় রাখো। ওকে,
সাইনোসাইটিস তো আমরা দেখলাম সাইনাসের মধ্যে প্রদাহ হবে, অ্যাকিউট ক্রনিক সাইনোসাইটিস কিসের কিসের কারণে হয় এগুলো আমরা পড়ে ফেলছি, ঠিক আছে। আরেকটা এখানে অতিরিক্ত ব্যাকটেরিয়ার নাম আছে মরোক্সেলা ক্যাটার হেলিস, ঠিক আছে। আর ছত্রাকের মধ্যে অ্যাসপারজিলাস আর হচ্ছে মিউকর, এই দুটো মনে রাখবা, ঠিক আছে। সুন্দর করে নাম যেহেতু দেওয়া আছে পড়তে তো অসুবিধা নাই। ওকে, রোগের লক্ষণও মোটামুটি সেমই আছে, এখানে নতুন করে কিছু করা নাই। ওর সাইনোসাইটিসের জটিলতা এটারও সেম, ব্রেইনে এবং আমাদের চোখের মধ্যে সমস্যা হইতে পারে, এটাই লেখা আছে এখানেও। ওটাইটিস মিডিয়া, এটার মধ্যে আমরা যা যা পড়ছিলাম এখানেও সেম, এখানে কোনো কিছু অতিরিক্ত নাই। 7 মাস থেকে 4 বছর বয়স, নতুন কোনো তথ্য এখানে নাই। আচ্ছা, এখানে ইয়া দেওয়া আছে, ডিগ্রি সেন্টিগ্রেডে দেওয়া আছে 38 ডিগ্রি সেন্টিগ্রেড, আমরা 104 ডিগ্রি ফারেনহাইট পড়ছি, আর এখানে 38 ডিগ্রি সেন্টিগ্রেডটা দেওয়া আছে, তো সেন্টিগ্রেডটাতেও পড়ে রাখবা। ওকে, আর এখানে যেই জটিলতাটা হইতে পারে সেটা হচ্ছে একটা হচ্ছে ম্যাস্টয়েডাইটিস। এই ম্যাস্টয়েড বলতে কি বোঝা হয়, এই যে কান বোঝায়, তাই না? তাহলে কানের মধ্যে যে ম্যাস্টয়েড অস্থিটা আছে সেটা কি হয়ে যেতে পারে, প্রসারিত হইতে পারে এবং সেখানে ব্যথা হইতে পারে বা প্রদাহ হইতে পারে, সেটাকে বলা হয় ম্যাস্টয়েডাইটিস। আর মেনিনজাইটিস মানে হচ্ছে মেনিনজেসের মধ্যে প্রদাহ। এক হচ্ছে স্পাইনাল কর্ড আর হচ্ছে ব্রেন, এগুলোর যে আবরণ সেগুলোকে বলা হয় মেনিনজেস। তাহলে এই মস্তিষ্ক এবং সুষুম্না নাড়ির যে আবরণ মেনিনজেস, সেখানে যদি প্রদাহ হয় তখন সেটাকে বলা হয় মেনিনজাইটিস। আর মেনিনজাইটিসের কারণে এগুলো কি হয়ে যেতে পারে, প্রসারিত হয়ে যেতে পারে। ওকে, এক্স রে যেগুলো আমরা পড়ছি মোটামুটি সেম। সাদা কালো এক্স রে এর মধ্যে দেখো কালো অংশ কিন্তু কি, এই যে অ্যালভিউলার মধ্যে যে বাতাসটা আছে ওই বাতাসের কারণে কিন্তু কালো হয়, এটা মনে রাখবা, ঠিক আছে। তো এটা সাদা হয়ে যায় কেন, কারণ হচ্ছে এখানে বাতাস থাকে না বা কম থাকে এই কারণে, ঠিক আছে। আর বাকি সবগুলো তো আমরা পড়ছি, ক্যান্সার কোষ থেকে শুরু করে সব, ব্রঙ্কাইটিস পড়ছি কার্বন মনোক্সাইডের কারণে, তারপর হচ্ছে নিকোটিন আর টারের কারণে ক্যান্সার হয় এটা পড়ছি, ইমফাইসেমা পড়ছি, ঠিক আছে। এই যে স্ট্রোক হইতে পারে এটা আমরা পড়ছি। এই তো মোটামুটি আমাদের এগুলো পড়া হয়ে গেছে। কৃত্রিম শ্বাস প্রশ্বাস সিপিআর এটা আমরা পড়ছি আগে থেকেই। এই যে এইখানে দেখো 2বার করে তোমার ওই ব্যক্তির বুকের উপর চাপ দিতে হবে যাতে কি হয়, পানিটুকু বের হয়ে যায় এবং অক্সিজেন যাতে পরবর্তী প্রবেশ করতে পারে। সেই জন্য আবার কি করতে হবে, এই যে 15বার চাপ দেওয়ার পর 2বার মুখে মুখ লাগিয়ে বাতাস দিতে হবে, ঠিক আছে। এটা একটু মনে রাখবা, প্রথমে 2বার চাপ, তারপর 15বার চাপ, তারপর 2বার মুখে মুখ শ্বাস লাগিয়ে, মানে মুখে মুখ লাগিয়ে শ্বাস দিতে হবে। ওকে, এখানে নতুন কিছু মনে হয় না পাবো, তারপর আমরা একটু দেখে নিই, দেখে রাখতে হবে কোনো একটা তথ্য যাতে আমাদের মিস না যায়। ওকে, সাইনোসাইটিস, ওকে, সাইনোসাইটিস এর কারণ এগুলো তো আমরা পড়ছি, নাকের অ্যালার্জি, তারপর ব্যাকটেরিয়া ভাইরাস ছত্রাক, সেম আমরা যা যা পড়ছি আগে, ঠিক আছে। আর এটার মধ্যে কিন্তু আগে আমরা একটা জিনিস দিচ্ছি যে এক্স-রে একটু দেখতে হবে, এক্স-রে দেখলে আমি বুঝে দিতে পারবো যে এই যে সাইনাস গুলো আছে এগুলোর মধ্যে কোনো প্রদাহ আছে কিনা, ঠিক আছে। পুজ জমা থাকলে কিন্তু এগুলো দেখা যাবে এক্স-রে তে, সো এই এক্স-রেটা আমার দেখতে হবে ভালো করে, এই যে এক্স-রেটা মনে রাখবা, পিএনএস এক্স-রে, প্যারানাজাল সাইনাসের এক্স-রে। তারপর হচ্ছে বাকি যে প্রদাহগুলো আছে এগুলো তো আমরা দেখছি। আর কি হতে পারে, সাইনোসাইটিসের কারণে খিঁচুনি হইতে পারে, ঠিক আছে। যে একজন দেখবে যেভাবে কাঁপতেছে এইরকম, ঠিক আছে। তো এই যে খিঁচুনিটা এটা দেখে তুমি বুঝতে পারবে যে এটা একটা সাইনোসাইটিসের একটা কারণ হইতে পারে, অথবা এই যে মস্তিষ্কে মেনিনজেসের প্রদাহ এটার কারণে কিন্তু খিঁচুনি হইতে পারে। ওকে, তো এইগুলোর মধ্যে প্যাচ লাগানো যাবে না কোনটার কারণে আসলে খিঁচুনিটা হচ্ছে, ঠিক আছে। আর এই সাইনোসাইটিসের প্রতিকারের জন্য আমরা অ্যান্টিহিস্টামিন প্যারাসিটামল দিব, এগুলো তো আমরা আগেই পড়ছি, এখানেও নতুন কোনো কিছু নাই অতিরিক্ত। আরেকটা কি দেখো, যদি নাকের সাথে সাথে সাইনাস এবং অন্যান্য জায়গারও যদি কোনো সমস্যা হয় তাহলে এন্ডোস্কোপি করা যেতে পারে, এন্ডোস্কোপি দিয়ে আমরা দেখবো যে আসলে কোন কোন জায়গায় এটা সমস্যাটা করছে, সেই জায়গাগুলো আমরা কি করতে পারি, ট্রিটমেন্ট করতে পারি। এন্ডোস্কোপিটা মনে রাখবে, এন্ডোস্কোপি একদম পুরা বডির কতটুকু অংশ যাইতে পারে, একদম মুখ থেকে শুরু করে একদম পেট পর্যন্ত যাইতে পারে সুন্দরভাবে। ওকে, তারপর এই যে যে রোগগুলো আমরা পড়ছিলাম, সর্দি কাশি, নিউমোনিয়া, যক্ষা, ঠিক আছে। নিউমোনিয়া কিসের কারণে হবে, ব্যাকটেরিয়ার কারণে হবে, ওই যে আমরা স্ট্রেপ্টোককাস নিউমোনিয়া পড়ছিলাম না, ওইটাকে আবার ডিপ্লোককাস বলা হয় কারণ দুইটা করে থাকে এই জন্য।
ঠিক আছে? যক্ষা, অ্যাজমা, এই যে অ্যাজমা কিন্তু কোনো রোগ জীবাণু দ্বারা হয় না, এটা কিসের জন্য হয়? অ্যালার্জির কারণে। ঠিক আছে? এই যে এটা কিসের কারণে হয়? অ্যালার্জির কারণে, এবং এটার জন্য শ্বাস প্রশ্বাসে কষ্ট হয়, অক্সিজেনের একটু ঘাটতি ঘাটতি মনে হয়। ওকে, তারপর প্লুরাইসি পড়ছি আমরা, ব্রঙ্কাইটিস পড়ছি, এখানে কোনো কিছুর অতিরিক্ত নাই। কার্বন মনোক্সাইডের কারণে স্ট্রোক হইতে পারে, হার্ট অ্যাটাক হইতে পারে, এগুলো আমরা পড়ে ফেলছি। আর দেখো, ধূমপায়ী থেকে অধূমপায়ীতে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কম, 5 থেকে 10%। ধূমপায়ীদের সম্ভাবনা 5 থেকে 10 গুণ বেশি। আর ধূমপায়ী নারীরা বন্ধ্যা হয়ে যেতে পারে, তাদের সন্তান যদি পেটে থাকে সন্তান বিকলাঙ্গ হইতে পারে, বি কেয়ারফুল। তারপর আমরা বাকি সবটুকু পড়েছি, এগুলো কিন্তু মনে রাখার মতো কোনো তথ্য নাই এখানে। শ্বাস প্রশ্বাসের উদ্দেশ্য যাতে যে মানুষটা আছে সে যাতে বেঁচে যায়, এবং মনে রাখবা যদি তাড়াতাড়ি যদি অক্সিজেনের সরবরাহটা না দাও, তার ব্রেইন কিন্তু একটা ক্ষতির সম্মুখীন হয়ে যাবে, তারপর কিন্তু আর ব্রেইনকে তুমি আবার আগের অবস্থায় ফিরে আনতে পারবে না। এই জন্য দরকার তাড়াতাড়ি তাকে শ্বাস প্রশ্বাস দেওয়া। ঠিক আছে? এছাড়া তুমি মুখে মুখ শ্বাস প্রশ্বাস না দিয়ে তুমি আরেকটা কাজ করতে পারো। ঠিক আছে? এই যে ভেন্টিলেটর ব্যবহার করতে পারো। ওই ভেন্টিলেটরটা হচ্ছে কি একটা মেকানিক্যাল একটা যন্ত্র, ওইটা দিয়ে তুমি কি করতে পারো? অক্সিজেন দিতে পারো। ওকে, এই যে এখানে সুন্দর করে একটা দিছে, প্রতি মিনিটে 20 বার ফু দিতে হবে, এটা সুন্দর করে এখানে লেখা আছে। প্রতি মিনিটে কয়বার ফু দিতে হবে? 20 বার। যতক্ষণ পর্যন্ত তার অক্সিজেন চলাচল না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা চালা যেতে হবে। তারপর মিনিটে 14 থেকে 28 বারও এটা সম্পন্ন করার প্রয়োজন হইতে পারে। ঠিক আছে? পালস এবং হার্টবিট ঠিকঠাক মতো চলতেছে কিনা, শ্বাস প্রশ্বাস ঠিকভাবে নিচ্ছে কিনা, এটা দেখতে হবে তোমার। ওকে, আচ্ছা, এটা আমাদের পড়া হয়ে গেল। সর্বশেষ আমরা একটু পারভিন ম্যামের বইটা দেখে আমরা শেষ করে দিচ্ছি। সাইনোসাইটিস আমরা পড়লাম, সেম আমরা যেভাবে যেভাবে পড়ছি এগুলো এখানে সেম আছে। 4 থেকে 8 সপ্তাহ, 8 সপ্তাহের উপর বা 12 সপ্তাহের উপরও বলছে এখানে, এক এক জায়গায় এক একটা, বাট কথা হচ্ছে এটাই যে তোমার কি হইতে হবে, 8 সপ্তাহের বেশি হইতে হবে। বিভিন্ন জায়গার মধ্যে যে সমস্যাগুলো, এগুলো আমরা সব মিল পাচ্ছি, নতুন কোনো কিছু এখানে নাই। জটিলতাটা সেম, আমরা চোখে এবং মস্তিষ্কে যে সমস্যাগুলো দেখবো, যে মেনিনজাইটিস, দৃষ্টিহীনতা, ইভেন মৃত্যু হইতে পারে, সেলুলাইটিস হইতে পারে, এগুলো তো আমরা দেখলাম আগেও। আমরা একটু আগে দেখছিলাম যে নাকের মধ্যে ড্রপ নেবো, এই ড্রপটার নাম এখানে লেখা আছে। ঠিক আছে? ফিনাইল এফ্রিন, এটা ফনিল এফ্রিন যেটা লিখছে এটা হচ্ছে ফিনাইল এফ্রিন। ঠিক আছে? আর হচ্ছে নিওসাইন এফ্রিন, এই ধরনের ড্রপ আমরা ইউজ করতে পারি। অ্যান্টিবায়োটিক, অ্যান্টিহিস্টামিন এগুলো ইউজ করা যেতে পারে। ঠিক আছে? তারপর হচ্ছে অ্যাকিউট, ক্রনিক ওটিটিস মিডিয়া আছে, একটা হচ্ছে অ্যাডহেসিভ ওটিটিস মিডিয়া। এই তিনটা টাইপ ভালো করে মনে রাখবে, এই তিনটা যে প্রকারভেদ আছে ভালো করে নাম করে মনে রাখবা। ওকে, রিসিপ্টটা কোথায় হতে পারে? কানের পর্দা এবং মধ্যকর্ণের মধ্যে কি হয়ে যায়, আটকে যায় একদম, মানে আটকে গিয়ে কি হবে, আর কান দিয়ে শুনতে পাবে না, এই জন্য বধির হয়ে যেতে পারে। ওকে, তারপর হচ্ছে কি বয়স্কদের ক্ষেত্রে এই সমস্যা যেগুলো আমরা আগে দেখছি, এখানে নতুন করে কিছু নাই আর। টিম্পেনোস্টোমি টিউব, এটা তো আমরা বললামই, অ্যান্টিহিস্টামিন, অ্যান্টিবায়োটিক, তারপর হচ্ছে প্যারাসিটামল, এগুলো আমরা আগে পড়ে ফেলছি। নিউমোকল কনজুগেট ভ্যাকসিন দিতে হবে, এটা আমরা পড়ছি, এখানে নতুন কোনো কিছু নাই। ফুসফুসের মধ্যে কি কি থাকে, যে অ্যালভিওলাই থাকে, ম্যাক্রোভেজ থাকে, এই সবগুলো আস্তে আস্তে নষ্ট হইতে থাকবে। আরেকটা ইয়া কি, যে এই যে কোরক, এটার নামটা দেখে রাখো। এই যে ধূমপায়ীর প্রধান ব্রঙ্কাসের নিকট সংলগ্ন অঞ্চলকে বলা হয় হচ্ছে কোরক। ঠিক আছে? ব্রঙ্কাসের নিকট যে ইয়াটা থাকে সেই অঞ্চলটাকে বলা হয় কোরক। আর অধমপায়ীর ক্ষেত্রে এরকম কোনো বাট বা কোরকটা দেখা যায় না। তো এইটা একটু স্টার মার্ক করে রাখো, কোরক দেখা যায়। ঠিক আছে? আর যারা খুব বেশি ধূমপান করে তাদের এই যে এটা হইতে পারে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। এই ডিজিজের মধ্যে দুইটা ডিজিজ সংযুক্ত, একটা হচ্ছে কি, একটা হচ্ছে ইমফাইসেমা, যেটা আমরা পড়ছিলাম ইমফাইসেমা, এমফাইসেমা, আর এক হচ্ছে কি ক্রনিক ব্রঙ্কাইটিস, ক্রনিক ব্রঙ্কাইটিস, এই দুইটা হইতে পারে। ওকে, এই সিওপিডির দুইটা অংশ। ওকে, দুই ধরনের রোগের কারণে, মানে দুই ধরনের রোগকে একসাথে সিওপিডি বলা হয়, এমফাইসেমা আর ক্রনিক ব্রঙ্কাইটিস। আর শ্বাসক্রিয়ার পদ্ধতি আমরা তো আগে পড়ছি, মিনিটে কতক্ষণ ধরে শ্বাস দিতে হবে, হয় প্রায় 20 বার অথবা প্রায় 14 থেকে 28 বার। ওকে,
আবার এখানে দেখা যাচ্ছে 15 বার, একই কথা, শিশুদের বেলায় 25 বার আর এখানে 15 বার, কাছাকাছি নামগুলোই সব দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এই ছিল ভাইয়া আমাদের আজকের এই পড়াশোনা। এরই মাধ্যমে আমাদের পুরো অধ্যায়ে রেসপিরেটরি সিস্টেমের বা শ্বসনতন্ত্র, শ্বসন এবং শ্বাসক্রিয়ার পুরো অধ্যায়টা আমাদের কমপ্লিট হয়ে গেল। নেক্সট দিন আমাদের এক্সাম আছে, সবাই এক্সাম ভালো করে দাও এবং তার সাথে আরো যে টপিক আমরা দিচ্ছি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সেটা ভালো করে পড়াশোনা করে এসে পরীক্ষা দিও, ঠিক আছে। সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ সবাই।